Hello student, আসসালামু আলাইকুম। বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই ক্লাসের সাথে আছি আমি তাহমিনা তাহরিম ইস্তি। গত ক্লাসে আমরা পাইথন ফাংশন পড়েছিলাম। পাইথন ফাংশন চ্যাপ্টারের সব টপিকগুলো আমরা গত ক্লাসে শেষ করতে পারিনি, কিছু অংশ বাদ ছিল, তাই না? আজকের এই ক্লাসে আমরা আমাদের যে অংশটুকু বাদ ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরুতেই দেখে নিই আমরা কি কি দেখব। আমরা ফাংশনের বিভিন্ন আর্গুমেন্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর্গুমেন্টস কত ধরনের হয়, সেগুলো কখন কিভাবে আমরা লিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা টাইম আর ডেট মডিউল নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ এই চ্যাপ্টার থেকে আমাদের যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই টপিকগুলো নিয়ে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের ফাংশন লেখার মূল উদ্দেশ্য কি? ফাংশন লেখার মূল উদ্দেশ্য হলো আমাদের এই পিস অফ কোডকে অথবা আমাদের কোডের কিছু নির্দিষ্ট লাইনকে যেন বারবার না লিখে আমরা একটা ফাংশন ব্যবহার করার মাধ্যমে সেই কাজগুলোকে যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারি, তাই না? তো ঠিক এইভাবেই আমরা ফাংশনগুলো আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে থাকি। ফাংশন কি সেটা আমরা গত ক্লাসে শিখেছি। আর আমরা জানি যে ফাংশনের 4টি অংশ থাকে। মূলত কি কি? প্রথমে থাকবে অবশ্যই একটা কি ফাংশন নেম থাকবে, তারপর ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার থাকবে, এরপর ফাংশনের বডি আর রিটার্ন টাইপ থাকবে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে ডিটেলসে জানবো প্রথমেই সেটা হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার। এই যে আর্গুমেন্ট আর প্যারামিটার এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের মনের মধ্যে অনেক সংশয় আছে, তাই না? চলেন আজকে আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার। তো আর্গুমেন্ট বলা হয়েছে কোনো ইউজার ডিফাইন ফাংশনের প্রথম বন্ধনী বা প্যারেনথিসিসের মধ্যে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হলে ওই ভেরিয়েবল বা ভেরিয়েবল সমূহকে আমরা কি বলবো? প্যারামিটার বলবো। খুব কঠিন লাগছে? আচ্ছা, একটা উদাহরণ দেখি। এখানে আমরা জানি যে ফাংশন আমাদের ডিক্লেয়ার করার সময় অবশ্যই প্রথমে ডিইএফ লিখতে হবে, তারপরে এটা আমাদের কি ফাংশন নেম, তাই না? এখন এই যে এটা আমাদের কি প্যারেনথিসিস, এর মধ্যে আমরা এ কমা বি লিখেছি। এই যে এ কমা বি যে লিখলাম, এখানে এ বি অথবা এক্স ওয়াই আপনার যা ইচ্ছা আপনি সেটা লিখতে পারবেন। এই দুইটাকেই আমরা বলবো হচ্ছে প্যারামিটার। তারপর অবশ্যই আমরা কি করব? শেষে ক্লোন দিব। তাহলে প্যারামিটার আমরা কিভাবে চিনব? আমাদের একটা ফাংশন ইউজার ডিফাইন ফাংশন হবে। ইউজার ডিফাইন ফাংশনের এই যে ফাংশন নেম, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে একটা উপাদান থাকতে পারে, কখনো কখনো 2টা উপাদান থাকবে, কখনো অনেক উপাদান থাকতে পারে, 3টা 4টা 5টা এরকম উপাদান থাকবে। তার মানে আমাদের এই প্যারেনথিসিসের মধ্যে যা যা থাকবে আমরা সেটাকে কি বলবো? প্রথম পর্যায়ে আমরা বুঝলাম এগুলাকে আমরা বলবো প্যারামিটার, তাই না? তাহলে আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট একটু দেখে নেই। তবে প্রতিটি আর্গুমেন্টের ভেরিয়েবলের মাঝখানে আমরা কি করব? এখানে আমাদের কমা দিয়ে দিব। এই যে প্যারামিটারগুলো আমরা লিখলাম প্রত্যেকটা যদি আমাদের একাধিক প্যারামিটার থেকে থাকে তখন আমরা কমা দিব। আর যখন একটি ফাংশনকে কল করা হবে, আমরা তো সবাই গত দিনের একটা কোডের মধ্যে দেখছি কিভাবে ফাংশন কল করা হয়, তাই না? ফাংশনকে যখন আমরা কল করব তখন এই প্যারামিটারগুলোর আমরা ভ্যালু দিয়ে দিব। যেহেতু আমরা বলেছি ইউজার ডিফাইন ফাংশন, যখন আমরা ভ্যালু পাস করব সেই ভ্যালু পাস করাগুলোকে আমরা বলবো বা ভ্যালুগুলোকে বলবো আমরা আর্গুমেন্ট। চলেন একটা কোড দেখি। এখানে আমরা প্রথমেই কি করলাম? ওই কোডটারই একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিলাম অ্যাড ফাংশন নামে। এই দুইটা কি আমাদের প্যারামিটার, যে একাধিক আছে। এখন আমরা কি করলাম? এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করার জন্য এক্সট্রা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সি, তারপর এখানে আমরা যোগ করে দিলাম। এরপরে এই যোগফলটাকে আমরা কি করব? রিটার্ন করব। এখন দেখেন এই যে ভ্যালু আমরা নিয়েছি, প্যারামিটার আমরা নিয়েছি, এদের তো আমাদের ভ্যালু দিতে হবে। এই জন্য আমরা কি করলাম? এখানে ফাংশনটাকে কল করলাম। এই যে অ্যাডিশন এ অ্যান্ড বি, এই যে অ্যাড ফাংশন, এটা কি আমাদের ফাংশন কলিং, তাই না? এই পুরো লাইনটা দ্বারা কি করছি? আমরা ফাংশনকে কল করে তার মধ্যে আমরা প্রিন্ট করছি। তাহলে এই যে এ, এখন দেখেন আউটপুট এটার কি আসবে? 15 প্লাস 16 31, তাই না? এখন এই এ সমান সমান কত ধরবে বলেন তো? 15, আর বি সমান ধরবে 16। এই যে ভ্যালু দুইটা আমরা দিলাম, এই ভ্যালু দুইটাকে আমরা কি বলছি? আর্গুমেন্টস বলছি, এটা আর এটা। তাহলে আশা করছি এখন আপনারা প্যারামিটার আর আর্গুমেন্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে।
আর্গুমেন্ট ভেরিয়েবল মাধ্যমে ব্যবহারকারী ফাংশনের মধ্য থেকে সরাসরি লোকাল ভেরিয়েবলের মানগুলো পরিবর্তন করা সম্ভব। তার মানে এই যে এখানে আমরা 15-16 ইউজ করেছি, আমরা চাইলে এটার মান চেঞ্জও করে দিতে পারবো। এই যে আমরা আর্গুমেন্টসের ভেরিয়েবলের নামগুলো সেম রেখে ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিচ্ছি এবং সেম ডেটা টাইপের একাধিক ফাংশন ব্যবহার করছি, এই প্রক্রিয়াকে আমরা বলবো ফাংশন ওভারলোডিং। তাহলে আমরা একটু ভালোভাবে ফর্মাল ডেফিনেশনটা শিখে নিই যে আর্গুমেন্টস ভেরিয়েবল ব্যবহার করে একই নামে কিন্তু ভিন্ন ভিন্ন ডেটা টাইপ ও সংখ্যা বিশিষ্ট একাধিক ফাংশন যে ব্যবহার করা যায়, এই প্রক্রিয়াকে আমরা বলবো ফাংশন ওভারলোডিং। এই ফাংশন ওভারলোডিং কি, কাকে বলে, এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। সো এই সংজ্ঞাটা আমাদেরকে শিখে রাখতে হবে। এখন আমরা ফাংশনে যত ধরনের আর্গুমেন্টস আছে সেগুলো সম্পর্কে জানবো। ফাংশনে মূলত 4 ধরনের আর্গুমেন্টস আছে। কি কি? প্রথমটা রিকোয়ার্ড আর্গুমেন্ট, তারপর কিওয়ার্ড আর্গুমেন্ট, এরপর আসেন ডিফল্ট আর্গুমেন্ট আর ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। এখন আমরা এই যে 4টা আমাদের আর্গুমেন্টস আছে এগুলো সম্পর্কে ডিটেলসে জানবো এবং এদের কোডগুলা দেখব। তো রিকোয়ার্ড আর্গুমেন্ট কি? রিকোয়ার্ড আর্গুমেন্ট বোঝার আগে চলেন আমরা একটা কোড দেখি। কোড করে আমরা যদি এই প্রবলেমগুলো সলভ করতে পারি তাহলে আমাদের এই বিষয়গুলোর যে সাধারণ যে ডেফিনেশন বলি বা কনসেপ্ট বলি সেটা আমাদের খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তো এটার জন্য আমি এখানে একটা সোর্স কোড লিখলাম। সোর্স কোডে অবশ্যই এটা কি আমাদের একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, এই যে ডিএফ দ্বারা আমরা লিখলাম। তারপরে এটা আমাদের কি ফাংশন নেম, তাই না? এ কমা বি কমা সি। তাহলে এখানে আমাদের প্যারামিটার কয়টা বলেন তো? প্যারামিটার 3টা। কি কি? এ কমা বি কমা সি। এটা প্যারামিটার আমরা কিভাবে বুঝলাম? এই যে একটু আগে শিখলাম প্যারেনথিসিস থাকবে আর কোলন থাকবে, এর মাঝখানে আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? প্যারামিটার বলবো। এই প্যারামিটারগুলো একাধিক আছে তাই আমরা সেগুলোকে কি করলাম? কমা দিয়ে দিয়ে সেপারেট করে দিলাম। এখন আমরা একটা ভ্যালু রিটার্ন করব। সেই রিটার্ন ভ্যালুটা কি হবে? এই 3টাকে যোগ করে দিবে, এ প্লাস বি প্লাস সি। এখন আমরা একটা টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। এই টেম্পের মধ্যে আমরা কি করব? এই যে আমরা ভ্যালু যে পাস করব এই যে ফাংশনের কি করলাম? আর্গুমেন্টস গুলো দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি কি করলাম? 2টা আর্গুমেন্ট দিলাম 1, 2। এখন এটা আমরা প্রিন্ট করব কার ভ্যালু? এই টেম্পের ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে চলেন আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে কি দেখতে পাবো? এখানে আমাদের কোডের আউটপুটটা দেখাবে টাইপ এরর। এররে কি বলছে দেখেন, যে অ্যাড ফাংশন যে আমি ডিক্লেয়ার করেছি তার মধ্যে মিসিং অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট সি। তার মানে দেখেন আমি এখানে এ প্লাস বি প্লাস সি দিয়েছি, কিন্তু যখন আমি ভ্যালু দিয়েছি তখন আমি যে 1 আর 2 দিয়েছি। তাইলে আমরা জানি যে এটা বাই ডিফল্ট একটা পজিশন অনুযায়ী তার নাম্বার নিয়ে নিবে। যেমন বাম দিক থেকে এ সমান সমান কত নিবে? 1 নিবে। আর বি সমান সমান কত নিবে? 2 নিবে। আর সি এর ভ্যালুটা এখানে কোথায়? সি এর ভ্যালু কিন্তু আমরা দেইনি। এই জন্য আমাদের যেহেতু পজিশন অনুযায়ী একটা মান পাইনি, যার কারণে আমাদের এই কোডটা এরর দেখাচ্ছে। তাহলে আমরা রিকোয়ার্ড আর্গুমেন্ট বলতে কি বুঝলাম? এখানে যদি আমাদের সি এর ভ্যালু ধরে নিলাম যে আমি এখানে 5 দিয়েছি, তাহলে সি এর ভ্যালু 5, তাহলে আমরা আউটপুট কত পেতাম বলেন তো? এখানে আউটপুটে আমরা 8 পেতাম। তার মানে আমরা বুঝলাম আমাদের পজিশন অনুযায়ী ভ্যালুগুলো যদি থাকে তাহলে সেই ভ্যালুগুলো বা সেই প্যারামিটারের আর্গুমেন্টগুলো যদি পজিশন অনুযায়ী থাকে তখন আমরা তাকে বলবো রিকোয়ার্ড আর্গুমেন্ট। আর যদি না থাকে তখন তার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হচ্ছে না, যার কারণে সে সঠিক আউটপুট দেখাতে পারছে না। তাহলে ডেফিনেশন কি হবে? যেসব আর্গুমেন্ট কোনো ফাংশনের সঠিক পজিশনাল অর্ডারে পাস করা হয় তাদেরকে রিকোয়ার্ড আর্গুমেন্টস বলে। এক্ষেত্রে ফাংশন ডেফিনেশন এর আর্গুমেন্ট সংখ্যা কল ফাংশনের আর্গুমেন্ট সংখ্যা অবশ্যই কি হবে? সমান হবে। কল ফাংশন কোনটা? এটা। তাহলে এখানে আমি 3টা যদি নেই তাহলে আমার অবশ্যই যে এখানে আমি রিকোয়ার্ড যে আর্গুমেন্ট দিলাম তারও সংখ্যা আমাদের কি হতে হবে? সমান হতে হবে। আশা করছি রিকোয়ার্ড আর্গুমেন্ট আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? এরপর আসেন কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্টটাও দেখার আগে আমরা কোড দেখি। এখানে দেখেন আমি ওই সেম কোডটা আবার আমরা লিখেছি। এখানে জাস্ট চেঞ্জ কি করেছি, আমি যে ফাংশনটা যখন কল করলাম প্রত্যেকটা ফাংশনের জন্য আমি ভ্যালুগুলো দিয়ে দিলাম, তাই না? এখানে আমি অর্ডার অনুযায়ী সাজিয়েছি। দেখেন এ
B.Sc, কিন্তু যখন আমি ফাংশনটা কল করেছি তখন আমি কি করেছি, প্রথমে আগে B লিখছি, B এর ভ্যালু আমি কত 1 দিয়ে দিয়েছি, C এর ভ্যালু কত 2 দিয়ে দিয়েছি, আর A এর ভ্যালু কত 7 দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু আমি যখন এখানে ডিক্লেয়ার করেছি, ডিক্লিয়ারেশনের সময় আমি A, B, C দিয়েছি। এইটাই আমাদের কোডের মধ্যে মূলত চেঞ্জ আছে, তাই না? তো আমরা কোডটা রান করে দেখি যে এটা আমাদের আউটপুট কি দেখায়। দেখেন আউটপুট কিন্তু সঠিক দেখাচ্ছে, 7 আর 3 যোগ করে কত হচ্ছে আমাদের 10 হচ্ছে। এখানে আমরা কি বুঝলাম বলেন তো, আগের যে আমাদের স্লাইডটা ছিল সেখানে আমরা রিকোয়ার্ড আর্গুমেন্টের মধ্যে আমাদের পজিশনটা ম্যাটার করছিল। এখানে দেখেন যেহেতু আমরা ভ্যালু এটার সাথেই দিয়ে দিয়েছি, তাই আমাদের পজিশনটা কিন্তু ম্যাটার করছে না। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে নির্দিষ্ট করে বা স্পেসিফিকভাবে আমরা তাদের মান বলে দিচ্ছি। এই যে প্রত্যেকটাকে আমরা তাদের মান বলে দিচ্ছি, এই বিষয়টাকেই বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে এখানে আমার যদি মনে করেন এখানে আমার আরও আছে, ডি আছে, ই আছে, হ্যাঁ, তো এইখানে যদি আমি তেমনি এখানে আমি ডি এর মান মনে করেন এখানে সব শেষে আমি ই এর মান দিয়ে দিলাম 9, তারপরে মনে করেন ডি আছে, ডি এর মান দিয়ে দিলাম আমি 6, এরকম মনে করেন যদি আমি মান দিয়ে দিই, সেক্ষেত্রে আমার এই পজিশনটা ম্যাটার করবে না, কারণ আমি তার মানটা বলে দিয়েছি যে তার মান কত, তাই সে এখানে অর্ডার অনুযায়ী মানগুলো নিবে না। তাহলে আমরা কিওয়ার্ড আর্গুমেন্টের ডেফিনেশনটা একটু দেখে নিই। যেসব আর্গুমেন্ট সমূহ ফাংশনের পজিশনাল অর্ডারে পাস না করে, ফাংশন তাদের মান সরাসরি পাস করে, মানে আমাদের যে পজিশন আছে সে অনুযায়ী পাস করবে না, বরং সরাসরি আমরা এখানে কি করব, মানগুলো পাস করব, তাদেরকে আমরা বলবো কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহারের কিছু সুবিধা আছে, কি কি? বিশেষ করে অনেকগুলো আর্গুমেন্ট ব্যবহার করার সময় আমরা এটা ব্যবহার করতে পারি, আর আর্গুমেন্টের ধারাবাহিকতা রক্ষা করার দরকার পড়ে না, তাই না? তো এটাই ছিল মূলত আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট। পরবর্তীতে কি আছে, ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্টের জন্য আমরা একটা কি করলাম, সোর্স কোড দেখি। সোর্স কোডে এখানে আমরা ঠিক একইভাবে একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন কল করলাম, ফাংশন নেম হচ্ছে অ্যাড ফাংশন। এখানে যখন আমি আর্গুমেন্টস বা প্যারামিটারগুলো লিখেছি তখন আমি কি করেছি, এ, বি, সি এর ভ্যালুটা আমি এখানেই দিয়ে দিয়েছি, তাই না? এই প্যারামিটারের যে আমার মানটা আছে আর্গুমেন্টস, সেটা আমি এখানেই লিখে দিলাম। তারপর আমি কি করলাম, এ প্লাস বি প্লাস সিকে আমি রিটার্ন করবো, এই টেম্পের মধ্যে ভ্যালু রিটার্ন করবো। আর এখানে দেখেন এখানে 1 আর 2 লিখেছি, তার মানে এটা পজিশনাল অনুযায়ী যেহেতু আমি স্পেসিফিকভাবে বলে দেইনি, তার মানে বাই ডিফল্ট সে কি করবে, এ এর মান 1 নিবে আর বি এর মানটা কত নিবে, 2 নিবে, তাই না? আর সি এর মান কি আমার দরকার আছে? সি এর মান তো দরকার না, আমি সি এর মান তো এখানেই বলে দিয়েছি, তাই না? সি এর মান কত 3। তাহলে এই কোডটা যদি আমরা রান করি আমাদের ভ্যালু কি আসবে, ভ্যালু আসবে 6। তাহলে আমরা বুঝলাম ডিফল্ট বলতে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো প্যারামিটার ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার সময় যদি আমরা তার মান বা আর্গুমেন্ট দিয়ে দিই, আর্গুমেন্টের ভ্যালুগুলো দিয়ে দিই, তখন সেটা কি করবে, ডিফল্টই তার মানটা ফাংশন কল করলে নিয়ে নিবে। এই বিষয়টা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। তাহলে আমরা এর ফর্মাল ডেফিনেশন দেখি। প্রোগ্রামে ফাংশন বর্ণনার সময় তার যে কোনো আর্গুমেন্ট ভেরিয়েবলের সাথে সঙ্গতিপূর্ণ মান নির্ধারণ করে দেওয়া যায়। এই ধরনের আর্গুমেন্ট ভেরিয়েবলকে আমরা ডিফল্ট আর্গুমেন্ট বলবো, ঠিক আছে? সর্বশেষ যেটা আছে সেটা ভেরিয়েবল লেন্থ। এটা কি বলছে, এটার জন্য আমরা একটা সোর্স কোড দেখি। এখানে দেখেন আমি কি করছি, একটা ফাংশন কল করছি অ্যাড নামে। এখানে আমি এই যে চিহ্নটা আছে, এই যে স্টার চিহ্নটা দ্বারা বেসিক্যালি কি বোঝায়, যে আমরা পাইথনে এই চিহ্ন দ্বারা বুঝি যে আমরা একের অধিক যদি ভেরিয়েবল নিতে চাই সেক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। তার মানে এই যে আর্গুমেন্ট লিখে আমি যে তার আগে স্টার চিহ্নটা দিয়েছি, তার মানে আমরা একের অধিক কি করব, প্যারামিটার বা ভেরিয়েবল নিতে পারবো। এখন তাইলে দেখেন এখানে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করে এই যে একটা অনেকগুলো যেহেতু আমাদের আর্গুমেন্ট, তো এইগুলাকে অ্যাক্সেস করার জন্য আমার একটা ফর লুপ নিতে হবে, এবং ফর লুপ নিয়ে আমরা প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো। এবং সেখানে আমি কতগুলো ভ্যালু নিয়েছি, মোট 5টা ভ্যালু নিয়েছি। তো এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো যে এটা একটা টাপল আকারে আছে, তাই না? টাপল আকারে হয়ে আমার 63 রেজাল্ট দিচ্ছে। তো এখানে যে বিষয়টা
আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যখন এখানে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস নিয়ে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করব তখন তার আউটপুটটা আমাদের একটা টাপল আকারে শো করবে। ডেফিনেশন হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট হলো ফাংশনে ব্যবহৃত এমন এক ধরনের আর্গুমেন্ট পদ্ধতি যেখানে ইউজার যে কোনো সংখ্যক আর্গুমেন্ট নিয়ে কি করতে পারে, কাজ করতে পারে। তো এইটা ছিল আমাদের মোটামুটি 4 ধরনের আর্গুমেন্টস। তো আমার মনে হয় আপনারা এখন সবাই আর্গুমেন্টের এই ধরনগুলো নিয়ে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই লিখতে পারবেন। আপনাদেরকে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এই ট্রিকি ম্যাটারগুলো খুব সাধারণ চেঞ্জ একবার যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই পর্যায়ে আমরা আজকের এই চ্যাপ্টারের লাস্ট টপিক টাইম আর ডেট মডিউল নিয়ে পড়ব। এখানে বলা হয়েছে প্রতিটি মডিউলের আন্ডারে কিছু সংখ্যক ফাংশন বা ক্লাস থাকে। পাইথনে ডেট টাইম অবজেক্ট নিয়ে কাজ করার সময় যে ক্লাসগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেগুলো আমরা একটু দেখি। ডেট টাইম, যখন আমরা তারিখ এবং সময় নিয়ে একসাথে কাজ করি তখন এটা হচ্ছে আমাদের ডেট টাইম মডিউল হয়। ডেট, যখন আমরা শুধুমাত্র তারিখ নিয়ে কাজ করব তখন ডেট মডিউল ইউজ করব। যখন আমরা শুধুমাত্র সময় নিয়ে কাজ করব তখন টাইম মডিউল ইউজ করব। আর টাইম ডেল্টা বলতে বোঝাচ্ছে আমরা যখন দুইটা সময়ের মধ্যে ব্যবধান হিসাব করব তখন আমরা টাইম ডেল্টা নিব। তারপর টাইম জোন ইনফো বলতে বোঝাচ্ছে আমরা যখন টাইম জোন নিয়ে কাজ করব তখন আমরা টিজেড বা টাইম জোন ইনফো, সংক্ষেপে টিজেড ইনফো, এই মডিউলটা নিয়ে কাজ করব। তো মোটামুটি আমাদের আজকের ক্লাসের এই টপিকগুলো থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, সর্বোপরি আমাদের চ্যাপ্টার 1 থেকে আমরা কি কি প্রশ্নগুলো পড়লে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা আরেকটু ভালো হবে, এবং শুধুমাত্র সেমিস্টার ফাইনাল না, আমাদের যে কম্পারেটিভ জব এক্সামগুলো থাকে, এরপর আপনার ডুয়েটের অ্যাডমিশনের জন্য যখন প্রিপারেশন নেবেন তখন এখান থেকে আপনাকে কোন কোন বিষয়গুলো একটু বেশি সূক্ষ্মভাবে জানতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই আপনাকে একেবারেই জানতে হবে যে ফাংশন বলতে কি বোঝায়। এটা আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, বিভিন্ন জবের পরীক্ষায় আসতে পারে, আবার আপনাদের ডুয়েটের অ্যাডমিশনের সময়ও আসতে পারে। ফাংশন বলতে কি বোঝায়, ফাংশনের প্রকারভেদগুলো, ফাংশনের আর্গুমেন্ট বলতে মূলত কি বোঝায়, এটা বিভিন্ন ধরনের যখন আপনারা সাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিবেন তখন এটা রিটেনেও আসতে পারে, আবার যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এই খুব বেসিক জিনিসগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। এরপর ইউজার ডিফাইন ফাংশন বলতে কি বোঝায়, বিল্ট ইন ফাংশন কাকে বলে, ফাংশন চেনার উপায় কি কি, পাইথনে ফাংশন তৈরির সিনট্যাক্স লিখো। ফাংশনের রিটার্ন, এখানে একটু বানান ভুল আছে, ফাংশনের রিটার্ন বলতে কি বোঝায়, কয়েকটি লাইব্রেরি ফাংশনের নাম, আর ফাংশনের প্রোটোটাইপ বলতে কি বোঝায়। এগুলো মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এছাড়াও আপনারা যেই বইটা ফলো করেন সেই বইয়ের পেছনে দেখবেন অনেক প্রশ্ন আছে, সেগুলো আপনি অ্যানালাইসিস করে পড়তে পারেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের ক্যাটাগরিতে এখানে আমরা রেখেছি ফাংশনের ব্যবহারের সুবিধাসমূহ লেখো, ফাংশন কলিং বলতে কি বোঝায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাংশন কলিংটা বিভিন্ন ধরনের জবের পরীক্ষা সহ আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা, অথবা আপনাদের যে ল্যাব ফাইনাল পরীক্ষা হয় সেখানে আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় ভাইবা হয় সেখানেও কিন্তু এই প্রশ্নটা একেবারেই খুব কমন করা হয় যে ফাংশন কলিং বলতে তুমি কি বোঝাও। তারপরে পাইথনের ফাংশন তৈরির ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হয়, যে কোনো 5টি লাইব্রেরি ফাংশন আর এদের কাজ উল্লেখ করো। ইউজার ডিফাইন ফাংশনের ব্যবহারের সুবিধাসমূহ লেখো। রিটার্ন স্টেটমেন্ট লেখার নিয়ম কি, বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে পার্থক্য লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক যে কোনো ক্যাটাগরিতে আসতে পারে। তো যখন এরকম কমন প্রশ্ন থাকে তখন আমাদেরকে কিভাবে আনসার করতে হয় জানি তো আমরা, নাকি মার্ক ডিস্ট্রিবিউশন দেখে আমরা প্রশ্নের উত্তর লিখব, যেটার মার্ক 2 আমরা সেভাবে লিখব, যেটার মার্ক 6 বা 5 আমরা সেটাকে সেইভাবে লিখব যাতে ওই প্রশ্নের উত্তর আমি 6 বা 7 পেতে পারি। সময় ও তারিখ সংক্রান্ত মডিউলগুলোর বিবরণ দাও। আর রচনামূলক প্রশ্নের মধ্যে কি থাকতে পারে, যে ফাংশন কি, এর শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করো, লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশনগুলোর মধ্যে পার্থক্য লেখো, এই যে আমি মাত্রই বললাম, উদাহরণ সহ ফাংশন ডেফিনেশন এবং ফাংশন কলিং প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর পাইথনে আর্গুমেন্ট বা প্যারামিটার বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার আর্গুমেন্টের বর্ণনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।
আশা করি চ্যাপ্টার 1 এর ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আলোচনা করতে পেরেছি এবং এই চ্যাপ্টার থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয় যদি এই ক্লাসের পরও আপনারা কনফিউজড হয়ে থাকেন, ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তীতে দেখা হবে আবার নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।